আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। এবার যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা। জনপ্রিয়তা হারাচ্ছেন নেতানিয়াহু। ৩১শে মার্চের মধ্যে বাজেট পাশ না হলে আগাম ভোট। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প মোদি ফোনালাপ, উপস্থিত ছিলেন ইলন মাস্কও। ইরানের পর কিউবা হতে যাচ্ছে ট্রাম্পের পরবর্তী লক্ষ্য। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে চলমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সাম্প্রতিক সময়ের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। কারণ গতমাত্র ২৪ ঘণ্টায় হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে, যা সংখ্যাতাত্ত্বিক বিচারে যেমন বিশাল, তেমনি রণকৌশলের দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। লেবানন সীমান্ত থেকে শুরু করে ইসরায়েলের গভীরে বিভিন্ন সামরিক ঘাঁটি, আস্তানা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে, যেখানে ড্রোন, রকেট এবং গাইডেড মিসাইল ব্যবহারের খবর পাওয়া গেছে। এবং এই বিশাল সংখ্যক হামলার পেছনে হিজবুল্লার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা এবং তাদের সক্ষমতার একটি শক্ত মহড়া দেওয়া। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের ওপর নজর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে হিজবুল্লার এই তৎপরতা ওই অঞ্চলে উত্তেজনার পারদ কতটা বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে যখন ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান এবং বিমান হামলা অব্যাহত রেখেছে। ঠিক সেই মুহূর্তে একদিনে ১০০-র বেশি অপারেশন পরিচালনা করা একটি বড় ধরনের শক্তি প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। এই ১০৩টি অভিযানের প্রতিটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত, যেখানে অনেক ক্ষেত্রে ঝটিকা হামলা বা সুইসাইড ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে জানা যাচ্ছে। এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের জনপদগুলো এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে, যা দেশটির অভ্যন্তরীণ অর্থনীতি এবং জননিরাপত্তার ওপর এক বিশাল চাপ তৈরি করেছে। হিজবুল্লার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এই পাল্টা হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না লেবানন এবং গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতা বন্ধ হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে তারা অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির কিছু চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে বেশ উদ্বেগ সৃষ্টি করছে। দর্শক, আপনাদের কি মনে হয়, এই বিশাল সংখ্যক হামলা কি ওই অঞ্চলে কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই নিজেদের অস্তিত্ব প্রমাণের একটি চেষ্টা? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সংঘাতের মাত্রা যে কোনো সময় আরও ছড়িয়ে পড়তে পারে, যা সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দেবে। এবং আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু পরিস্থিতির কোনো দৃশ্যমান পরিবর্তন এখনও লক্ষ্য করা যাচ্ছে না। ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে, যা এই সংঘাতকে আরও বহুমুখী এবং জটিল করে তুলেছে। হুথিয়া গত কিছুদিন ধরেই লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা দিয়ে আসছিল, কিন্তু এখন তারা সরাসরি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ছে, যা ওই অঞ্চলের নিরাপত্তার সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। এই ক্ষেপণাস্ত্রগুলো অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করছে, যা প্রমাণ করে যে হুথিদের কাছে এখন এমন উন্নত প্রযুক্তি রয়েছে যা দিয়ে তারা হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো এবং আয়রন ডোম দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার চেষ্টা করছে এবং বেশ কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী যারা হাজার মাইল দূরে অবস্থিত, তারা যখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তখন তা যুদ্ধের ব্যাপ্তিকে অনেক বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন যে হুথিদের এই সরাসরি অংশগ্রহণ মূলত ইরান সমর্থিত প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের একটি সমন্বিত প্রচেষ্টার অংশ, যেখানে গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লার পাশাপাশি ইয়েমেন থেকেও ইসরায়েলের ওপর চাপ তৈরি করা হচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা যদি মনে করেন যে এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের গতি প্রকৃতি পরিবর্তন করতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে পারেন।
হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের এই আক্রমণ চালিয়ে যাবে এবং তারা লোহিত সাগরের পাশাপাশি এবার ইসরায়েলের ভেতরেও তাদের অপারেশন বাড়ানোর পরিকল্পনা করছে। এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং ইসরায়েলি প্রশাসন এখন লোহিত সাগর অঞ্চল এবং তাদের দক্ষিণ সীমান্ত নিয়ে নতুন করে কৌশল সাজাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে হুথিদের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কারণ এটি কেবল একটি দ্বিপাক্ষিক সংঘর্ষ নয়, বরং এটি সমগ্র অঞ্চলের নৌপথ এবং জ্বালানি সরবরাহের উপরও প্রভাব ফেলছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন বইছে প্রবল ঝড়ের পূর্বাভাস, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে রয়েছেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। ইসরায়েলের বর্তমান পরিস্থিতি এমন যে আগামী ৩১ মার্চের মধ্যে যদি দেশটির জাতীয় বাজেট পাশ করা সম্ভব না হয়, তবে আইন অনুযায়ী বর্তমান সরকার ভেঙে যাবে এবং দেশটিতে আগাম নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক হয়ে পড়বে। নেতানিয়াহু একদিকে যুদ্ধের ময়দানে তার লক্ষ্য অর্জনে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে দেশের ভেতরে সাধারণ জনগণের ক্ষোভ এবং রাজনৈতিক জোটের কোন্দল সামলাতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন, কারণ হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভ করছে এবং তারা অপহৃত নাগরিকদের ফিরিয়ে আনা ও সরকারের পদত্যাগ দাবি করছে। আপনারা কি মনে করেন, নেতানিয়াহু কি এই রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবেন, নাকি ৩১ মার্চের ডেডলাইন তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের সমাপ্তি ঘটাবে? আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানান, কারণ ইসরায়েলের এই রাজনৈতিক অস্থিরতা সরাসরি যুদ্ধের পরিস্থিতির ওপরও প্রভাব ফেলবে। নেতানিয়াহুর জনপ্রিয়তা কমার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা এবং যুদ্ধের দীর্ঘসূত্রিতা, যা দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। ইসরায়েলের বিরোধী দলগুলো এখন একাট্টা হয়ে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করছে এবং এমনকি তার নিজের মন্ত্রিসভার ভেতর থেকেও অনেক সময় ভিন্ন মত শোনা যাচ্ছে, যা সরকারের স্থায়িত্বকে আরও নড়বড়ে করে তুলেছে। বাজেট পাশ করার বিষয়টি এখন কেবল একটি প্রশাসনিক কাজ নয়, বরং এটি রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে, কারণ বাজেট পাশের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তা নিশ্চিত করা নেতানিয়াহুর জন্য এখন বেশ কঠিন হয়ে পড়েছে। যদি শেষ পর্যন্ত ৩১ মার্চের মধ্যে কোনো সমঝোতা না হয়, তবে ইসরায়েলকে আবারও নির্বাচনের পথে হাঁটতে হবে, যা চলমান যুদ্ধের মধ্যে একটি বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে। নেতানিয়াহুর সমালোচকরা বলছেন যে তিনি তার ব্যক্তিগত আইনি জটিলতা এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করছেন, কিন্তু সাধারণ মানুষ এখন শান্তি এবং স্থিতিশীলতা চায়। ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি দীর্ঘ ফোনালাপ হয়েছে এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই ফোনালাপের সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কও। ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় ক্ষমতায় আসার প্রস্তুতি নিচ্ছেন, তখন মোদির সাথে তার এই যোগাযোগ বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে মাস্কের উপস্থিতি এই আলোচনাকে আরও কৌতূহলী করে তুলেছে। ধারণা করা হচ্ছে যে ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থানের সাথে ভারতের কৌশলগত স্বার্থের সমন্বয় নিয়ে এই ফোনালাপে আলোচনা হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে ভারতের বিশাল অর্থনৈতিক বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তা ইরানের সাথে তাদের সম্পর্কের ওপর অনেকাংশে নির্ভরশীল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বরাবরই ইরানের পরমাণু কর্মসূচি এবং তাদের আঞ্চলিক প্রভাব নিয়ে কড়া সমালোচনা করে আসছেন এবং তিনি ক্ষমতায় ফিরলে ইরানের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা বা প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এই আলোচনায় ইলন মাস্কের উপস্থিতি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে যুদ্ধ বা কূটনীতিতে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ মাস্কের স্টারলিংক বা অন্যান্য প্রযুক্তিগত সহায়তা আধুনিক যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন, ট্রাম্প, মোদি এবং মাস্কের এই ত্রয়ী জোট বিশ্ব রাজনীতিতে কোনো বড় পরিবর্তন আনতে পারবে? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্টে শেয়ার করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মোদি এবং ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক আগে থেকেই পরিচিত, কিন্তু এখন যুদ্ধবিগ্রহের এই সন্ধিক্ষণে তাদের এই আলাপচারিতা প্রমাণ করে যে এশীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভারত একটি বড় মধ্যস্থতাকারী বা অংশীদার হিসেবে আবির্ভূত হতে চাইছে।
ইরান যদি সত্যি যুদ্ধের মুখে পড়ে তবে তার প্রভাব ভারতের অর্থনীতিতে ব্যাপক হবে। তাই মোদি হয়তো ট্রাম্পের সাথে আলোচনায় এমন কোনো পথ খুঁজছেন যাতে ভারতের স্বার্থ রক্ষা হয় এবং একই সাথে আঞ্চলিক স্থিতিশীলতাও বজায় থাকে। ইরানের পর ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হতে পারে কিউবা, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করছে। ট্রাম্প তার আগের মেয়াদেও কিউবার ওপর কঠোর অবস্থান নিয়েছিলেন এবং ওবামার আমলের সমঝোতাগুলো বাতিল করেছিলেন, কিন্তু এবার ধারণা করা হচ্ছে তিনি আরও কঠোর কোনো পদক্ষেপ নিতে পারেন, যা হয়তো কিউবার শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেবে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে তিনি মনে করেন যে আমেরিকার একেবারে কাছে অবস্থিত কোনো দেশে সাম্যবাদী বা প্রতিকূল শাসন ব্যবস্থা থাকা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি। তাই ইরানের আঞ্চলিক শক্তি দমনের পাশাপাশি ট্রাম্প এবার কিউবাকে তার টার্গেটে রাখছেন, যাতে লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য আরও সুসংহত করা যায় এবং কিউবার অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে সেখানে এক ধরনের রাজনৈতিক চাপ তৈরির পরিকল্পনা করছেন তিনি। আপনারা যারা আন্তর্জাতিক বিষয়াবলী পছন্দ করেন তারা কি মনে করেন ট্রাম্পের এই নীতি সফল হবে, নাকি কিউবা আবারও মার্কিন চাপের মুখে টিকে থাকবে? আপনাদের মতামত আমাদের জানান, কারণ কিউবার সাথে আমেরিকার এই পুরনো বৈরিতা নতুন করে জেগে ওঠা মানেই হল বিশ্ব রাজনীতিতে আরেকটি ফ্রন্ট খুলে যাওয়া। কিউবার সরকার ইতিমধ্যেই ট্রাম্পের এই সম্ভাব্য নীতির বিরুদ্ধে তাদের সতর্ক অবস্থান প্রকাশ করেছে এবং তারা রাশিয়ার সাথে তাদের সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করছে, যা পরিস্থিতিকে ঠান্ডা যুদ্ধের মতো এক অবস্থার দিকে নিয়ে যেতে পারে। ট্রাম্প মনে করেন যে ইরানের মতো কিউবাও তাদের শত্রু রাষ্ট্রগুলোর সাথে জোটবদ্ধ হয়ে কাজ করছে, তাই তাদের দমানো জরুরি, এবং এর মাধ্যমে তিনি হয়তো ফ্লোরিডার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর ভোট ব্যাংককেও প্রভাবিত করার চেষ্টা করছেন, যেখানে কিউবান অভিবাসীদের একটি বিশাল প্রভাব রয়েছে। ইরানের পর কিউবাকে টার্গেট করার এই বিষয়টি যদি সত্যি হয় তবে তা হবে ট্রাম্পের পররাষ্ট্রনীতির এক আমূল পরিবর্তন, যা সমগ্র পশ্চিম গোলার্ধের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।